স্বীকার করছি আমি নির্বাচন করেছি, বলছেন আওয়াল। সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, বলছেন সালাউদ্দিন। আওয়ামী লীগ ক্ষমতার দাপটের পরিণাম ভোগ করছে, বলছেন বদিউল। আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান, বলছেন খামেনি। এবং সর্বশেষ জানাবো, আবু সাইদ হত্যা মামলায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বীকার করছি আমি নির্বাচন করেছি, বলছেন আওয়াল। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরে বাংলা থানার মামলায় গ্রেপ্তার হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তিনি আদালতে ডামি নির্বাচন করার কথা স্বীকার করেছেন। হাবিবুল আওয়াল আরও বলেন, ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি। বাংলাদেশে কোনো নির্বাচন বিতর্কিত হয়নি। 1972 এর ডিসেম্বরের সংবিধান রচনার 3 মাস পর 73 এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আদালতে এসব কথা বলেন তিনি। এদিকে 10 দিনের রিমান্ড আবেদনের উপর রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। দুপুর 1টা 25 কাজী হাবিবুল আওয়ালকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর বিচারক দুপুর 1:30টার দিকে এজলাসে আসেন। এরপর রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি ও আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। পরে আসামিকে উদ্দেশ্য করে আদালত বলেন, আপনার কাছে জাতির প্রত্যাশা ছিল অনেক, কিন্তু বিতর্কমুক্ত নির্বাচন করতে পারেননি। এ সময় হাবিবুল আওয়াল বলেন, স্বীকার করছি আমি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে, তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি। আদালত বলেন, সাধারণ নির্বাচনী কর্মকর্তাদের 20 থেকে 25 হাজার টাকা করে ভাতা দেওয়া হতো, কিন্তু এ নির্বাচনে 4 থেকে 5 লাখ টাকা করে দেওয়া হয়। এমনটি হওয়ার কারণ কি? তবে এ প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আওয়াল। রাতের বেলার ভোট প্রসঙ্গে তিনি বলেন, যখন রাতের বেলায় ভোট হয় তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর হামলার প্রসঙ্গ রাষ্ট্রপক্ষ থেকে উত্থাপন করা হলে আমি বলেছি, তার উপর হামলার ঘটনায় কথা বলতে গিয়ে আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছি তিনি কি ইন্তেকাল করেছেন। আমার এই কথাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এ সময় তার দীর্ঘ বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। এ সময় হাবিবুল আওয়াল বলেন, জাস্টিফাই করার সুযোগ না দিলে একটা জীবনকে মেরে ফেলেন। পরে পাবলিক প্রসিকিউটর বলেন, এখানে সাধু সাজার সুযোগ নেই, আপনার নিজের অপরাধ ঢাকার সুযোগ নেই। অন্যরা অন্যায় করেছে এসব না বলে আপনি কি করেছেন সেটা বলেন। এ সময় পাশ থেকে এক আইনজীবী বলে ওঠেন, এতগুলো ছেলে মেয়ে মারা গেছে আপনার জন্য। এর উত্তরে হাবিবুল আওয়াল পাল্টা প্রশ্ন করেন, আমার জন্য এতগুলো ছেলে মেয়ে মারা গেছে? এদিন রিমান্ড শুনানিকালে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন, 2024 সালের ডামি নির্বাচনের আগে তিনি শেখ হাসিনাকে বলেন, সমস্যা নেই, আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেব, আর আপনি যে টাকা দেবেন তা পকেটে ঢুকিয়ে নেব। সংস্কার আলাপের চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, বলছেন সালাউদ্দিন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে তিনি এও বলেছেন, বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে পারব। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সালাউদ্দিন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপি যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন ও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না। সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করতে জানিয়ে তিনি বলেন, 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না। এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ। এ সময় বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। গণমাধ্যম কর্মীরা যাতে মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন সেদিকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আওয়ামী লীগ ক্ষমতার দাপটের পরিণাম ভোগ করছে, বলছেন বদিউল।
বিগত সরকারের ক্ষমতার দাপটে দেশে বিশৃঙ্খলার বিষয়ে সবাই অবগত, সেই দাপটের পরিণামই তারা ভোগ করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সবচেয়ে বেশি ক্ষমতার দাপট দেখায় সরকারের সঙ্গে যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রতিষ্ঠান থাকে তারাও ক্ষমতার দাপট দেখায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, ক্ষমতার দাপট কমিয়ে সুষ্ঠু গণতন্ত্র ধরে রাখতে এমন একটি রাজনৈতিক দল দরকার যাদের সব কার্যক্রমে স্বচ্ছতা থাকবে। নাগরিক ঐক্য তেমনি একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশে মব সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, ইতোমধ্যে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তার হয়েছেন, তবে একজন যে হেনস্থার শিকার হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। আমি এটা নিন্দা জানাই, কেউ অপরাধী হলে অবশ্যই তিনি উপযুক্ত সাজা পাবেন। আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান, বলছেন খামেনি। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ অবসানের পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভাষণে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধে প্রবেশ করেছে, কারণ তারা মনে করেছিল যদি তা না হয় তাহলে ইহুদিবাদ শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। ইংরেজি ভাষার এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। তিনি বলেন, ট্রাম্প এক ভাষণে বলেছিলেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে, কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের বিরুদ্ধে কেউ যদি আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য চড়া হবে। ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। আবু সাইদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে হত্যার পিছনে 30 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, আবু সাইদ হত্যা তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে 30 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই তদন্ত প্রতিবেদনটি যাচাই বাছাই করে আগামী রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে উপস্থাপন করা হবে বলে আশা করছি। আগামী 14 জুলাই এই মামলা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছিল, তবে তার আগে তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর এই মামলার 4 আসামির মধ্যে পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগামী 18 জুন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে 19 জুন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল 1। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তখন 16 জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাইদ। 25 বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।